আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আমরা আলোচনা করছি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে। সেই অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন। তো আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আজকে জানবো যে কোন কোন বিষয়গুলো লেনদেন হয় এবং কোনগুলো লেনদেন নয়। তো লেনদেন হতে হলে কয়টি শর্ত লাগে, তো আমরা যদি একটু দেখি, লেনদেনটা দুই রকম, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে লেনদেন, আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে লেনদেন। তো লেনদেন সম্পর্কে যদি আমরা জানি, লেনদেনের প্রকৃতি হচ্ছে লেনদেনটা আসলে কি। প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনার লেনদেন নয়। ব্যাখ্যা করো। অর্থাৎ প্রত্যেকটা লেনদেন ঘটনা এবং প্রত্যেক ঘটনার লেনদেন নয়। অর্থাৎ লেনদেনের সম্পর্কটা হবে এরকম, এখানে আর্থিক কোনো বিষয় জড়িত থাকবে এবং আর্থিক বিষয়টা অর্থাৎ একজনে দিবে একজনে পাবে, সেই বিষয়টা কিন্তু থাকতে হবে। আর লেনদেনে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ কোনো লেনদেন হতে হলে অবশ্যই এটিকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ টাকা দ্বারা পরিমাপ করা যাবে এরকম। আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ লেনদেন হবে এরকম, কোনো টাকা আসবে অথবা যাবে, অথবা কোনো পণ্য আসবে অথবা যাবে, সেই ক্ষেত্রে এটি কোম্পানির অবস্থার বা প্রতিষ্ঠানের অবস্থার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। 3 নম্বর হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হচ্ছে সমপরিমাণ ডেবিটের ক্ষেত্রে সমপরিমাণ ক্রেডিট হবে, এটি হচ্ছে দ্বৈত সত্তা। অর্থাৎ আমি একটা টাকার বিনিময়ে হয় পণ্য পাবো অথবা সমপরিমাণ সার্ভিস পাবো। আর স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হইতে হবে। আর দৃশ্যমানতা, অর্থাৎ লেনদেনটি দৃশ্যমান হইতে হবে, অর্থাৎ আসবাবপত্র ক্রয় করা হইতে পারে। আবার আসবাবপত্রর অবচয় যদি হয় সেটি হচ্ছে অদৃশ্য লেনদেন, তাহলে এটি দৃশ্যমান হইতে পারে আবার অদৃশ্যও হইতে পারে। ঐতিহাসিক ঘটনা থাকবে, অর্থাৎ এই লেনদেনের ফলের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করে এটি পরিবর্তন হইতে পারে। যেমন অনাদায়ী পাওনার সঞ্চিতি, বাটা সঞ্চিতি, এগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনাকে বলা হয় এরকম। হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ লেনদেন হতে হলে হিসাবের যে সমীকরণ রয়েছে, হিসাব সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব, এটি হচ্ছে হিসাব সমীকরণের মূল থিম। তো আমরা যদি একটি উদাহরণ দেখি, বইয়ের মধ্যে যে উদাহরণটি রয়েছে, যেমন সোহেল এন্টারপ্রাইজ 2017 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাসমূহ সংঘটিত হয়। এখানে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো, এটি একটি লেনদেন। নগদে 15,000 টাকা পণ্য ক্রয় করা হলো, সেক্ষেত্রে আর্থিক লেনদেন ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে এটি একটি লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো, অর্থাৎ টাকাটা চলে গেছে, সেটি একটি লেনদেন। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, ক্রয়ের ফরমায়েশ প্রদান করার সময় কিন্তু টাকা প্রদান করা হয় না, সেজন্য এটি কোনো লেনদেন নয়। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, তা 2,000 টাকা চলে গেল, সেটি একটি লেনদেন। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ, তাহলে নিয়োগ করা হয়েছে কিন্তু টাকা প্রদান করা হয়নি, সেটি কোনো লেনদেন নয়। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেন, অর্থাৎ টাকাটা চলে গেছে, সেটি একটি লেনদেন। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে, অর্থাৎ তফসিল চুরি হয়ে গেছে, সেটি একটি কি হয়েছে, কোম্পানির ক্ষতি হয়েছে, এটি একটি লেনদেন। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে, অর্থাৎ চুক্তি সম্পাদন করা হয়েছে, সেই ক্ষেত্রে এটি কোনো লেনদেন নয়। 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ পণ্যটা আমার এখনো ধারে বিক্রয় করা হয়েছে, বাকিতে বিক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে আমার কাছ থেকে পণ্যটা চলে গেল, তাহলে যেহেতু চলে গেল আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, সেই জন্য এটি একটি লেনদেন। তো এরপরে যেটি আমরা দেখব, হিসাব সমীকরণ। হিসাব
আরেকটা বিষয় বলে রাখি যে আর্থিক অবস্থার ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, এটা যেহেতু ব্যক্তিগত, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে 500 টাকা চুরি, যেহেতু ব্যক্তিগত তহবিল থেকে, সেক্ষেত্রে মালিকানার মালিকের বা কোম্পানির কোনো ক্ষতি হয়নি, ব্যক্তিগত তহবিলের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই, সেই জন্য এটি কোনো লেনদেন নয়। হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণে কোনো প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, কোম্পানির যে সম্পদ থাকবে সে পরিমাণ মালিকানা সত্ত্ব এবং দায় সমান হবে। তো মালিকানা সত্ত্ব কোনটা, অর্থাৎ মালিক যেটা প্রদান করে, যে শেয়ারটা বা যে টাকাটা প্রদান করে মূলধন হিসাবে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এবং বাহিরের দায় দেনা লোন করে যে টাকাটা দেয় এটা, অর্থাৎ কোম্পানির যে পরিমাণ সম্পদ থাকবে কোম্পানির দায় এবং মালিকের মূলধন মিলে কিন্তু সমান হবে, এটি হচ্ছে ইকুইটি। অর্থাৎ ইংরেজিতে যদি আমরা বলি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। এতে অ্যাসেট, এলতে লায়াবিলিটিস, আর ও ই হচ্ছে ওতে ওনার, ইতে ইকুইটি, ওনার ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তো সংক্ষিপ্তভাবে বলতে গেলে এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এখানে এতে অ্যাসেট সম্পদ, এলতে লায়াবিলিটিস অর্থাৎ দায়, ও ই অর্থ ওনার ইকুইটি বা মালিকানা সম্পদ। এখন সম্পদ কাকে বলে? সম্পদ বলতে বোঝা অর্থনৈতিক পরিসমাপ্তি যা কোনো ব্যবসার মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ যেটা মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হবে সেটা হচ্ছে সম্পদ। আর দায় কি? দায় হচ্ছে ব্যবসার আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসার একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। দায়টা কি করতে হবে? অবশ্যই পরিশোধ করতে হবে, সেটি হচ্ছে দায়। আর মালিকানা সত্ত্ব কি? ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ ব্যবসার মোট সম্পদ, যে টোটাল অ্যাসেট থাকে, টোটাল অ্যাসেট থেকে তার ঋণ যতটুকু আছে, ঋণটা বাদ দিলে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের অংশ। আর মালিকানা বিনিয়োগের, এখানে মালিকানা বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ, এইরকম একটা চার্ট দেখানো হচ্ছে চিত্রে। মালিকানা সত্ত্ব বলতে মালিকের মূলধন, আয়, মালিক কর্তৃক উত্তোলন এবং খরচ, এই চারটি। মূলধন দিলে কি হয়? ব্যবসার মূলধন একটা অ্যাসেট, মানে হচ্ছে লায়াবিলিটিস। কোম্পানির মালিকের মূলধন দিলে কোম্পানির দায় বাড়ে কিন্তু মালিকের অ্যাসেট বাড়ে, সেই হিসাবে এটা লায়াবিলিটিস। কোম্পানির যেহেতু হিসাব সে হচ্ছে, সেই জন্য কোম্পানির এটা একটা লায়াবিলিটিস। তো আয় বাড়লে, আয় অর্থাৎ এটা হচ্ছে তার, কোম্পানির আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। আর মালিক যদি উত্তোলন করে নেয় সেক্ষেত্রে মালিকের ওনার ইকুইটি কমে যায় এবং খরচ করলে ওনার ইকুইটি কমে যায়। তো এই যে পুরাটা যদি আমরা দেখি, তো সম্পদ সমান লায়াবিলিটিস, দায় প্লাস মূলধন, অর্থাৎ যতটুকু তার ক্যাপিটাল আছে মূলধন, সেখান থেকে বাদ দিব উত্তোলন। উত্তোলনটা যেহেতু মালিক নিয়ে গেছে সেটা আমরা বাদ দিব, প্লাস আয়, অর্থাৎ কোম্পানির যতটুকু আয় হয়েছে সেটা কোম্পানির জন্য বৃদ্ধি পেয়েছে সেটা আয় যোগ করব, আর খরচটা হচ্ছে আমরা বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে সম্পদ। টোটাল সম্পদটা আমরা কিভাবে বের করবো, অ্যাসেটটা কিভাবে বের করবো? তো অ্যাসেট বের করতে হলে এখানে সমীকরণ দেওয়া হয়েছে, অ্যাসেট ইকুয়াল টু এল প্লাস সি মাইনাস ডি। সি কি? ক্যাপিটাল, ডিতে হচ্ছে সে উত্তোলন করছে যেটা ড্রয়িং, আর আর হচ্ছে রেভিনিউ, এবং ইতে হচ্ছে এক্সপেন্স বা খরচ। তো এই ঘটনাটা থেকে আমরা পরিবর্তন কি হবে? মোট সম্পদ বাড়বে কিন্তু মোট দায় অথবা মালিকানা, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সম্পদ তো বাড়বে। মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। একটি সম্পদ বাড়লে অপরটির সম্পদ কমবে। একটি সত্ত্ব বাড়লে আরেকটি দায় কমবে। এটা আমরা উদাহরণের মাধ্যমে যদি দেখি, 1 নম্বর উদাহরণ, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। তো এইখানে যন্ত্রপাতি অ্যাসেটের দিকে কি হলো? যন্ত্রপাতিটা আসলো, তাহলে অ্যাসেট করে যন্ত্রপাতি 5,000 টাকা। তাহলে সেক্ষেত্রে কি হলো? আমি যেহেতু ধারে ক্রয় করছি, আমার তো নগদ টাকা যায়নি, তাহলে পাওনাদার বাড়ছে, তাহলে পাওনাদার 5,000 টাকা, লায়াবিলিটিস পাওনাদার আমার 5,000 টাকা বেড়ে গেল। অর্থাৎ সম্পদ বৃদ্ধি এবং দায়ও বৃদ্ধি। পাওনাদারকে 3,000 টাকা পরিশোধ, তো নগদ টাকা পরিশোধ করলে নগদ টাকা কমে যাবে, তাহলে এখানে নগদ টাকা মাইনাস হবে। তাহলে যে টাকাটা আমার কাছে পাইতো সেই পাওনাদারের টাকাটাও কিন্তু
এই যে 3,000 টাকাও কিন্তু কমে যাবে। অর্থাৎ কি হলো, সম্পদ যখন কমে গেল দায়ও কমে গেল বা হ্রাস পেল। নগদে বেতন পরিশোধ করা হলো 2,000 টাকা। তো বেতন যদি পরিশোধ করি, আমরা স্বাভাবিক জানি বেতন কি একটা খরচ, তাহলে নগদের টাকা 2,000 কমে গেল। আর মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্ব কি বেতন একটা খরচ, তাহলে এই খরচটাও তার কমে গেল। তাহলে কি হলো, সম্পদ নগদ টাকা কমে গেল, মালিকানা সত্ত্ব 2,000 টাকা কমে গেল বা হ্রাস পেল। নগদে আসবাবপত্র ক্রয় করা হলো কত টাকার, 1,00,000 টাকা। তো আসবাবপত্র নগদে ক্রয় করছে, তো নগদ মানে হচ্ছে নগদ টাকা। তো নগদ টাকা চলে গেল, অর্থাৎ অ্যাসেটটা চলে গেল। আবার আবার একটা অ্যাসেট আসলো, আসবাবপত্র। তাইলে নগদ টাকা চলে গেল, অ্যাসেটটা কমলো, আবার একই দিকে অ্যাসেট আবার বাড়লো। তাহলে একবার নগদ কমবে, একবার সম্পদ বাড়বে, অর্থাৎ আসবাবপত্র বাড়বে। তাহলে সম্পদ বৃদ্ধি পেল, সম্পদ বৃদ্ধি এবং নগদ টাকা হ্রাস পেল। মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করলো 5,000 টাকা। অর্থাৎ মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ, মালিক নিজের পকেট থেকে ঋণ পরিশোধ করছে। তাহলে কি হলো, কোম্পানির ঋণটা কমে গেল আর মালিকের মূলধনটা কিন্তু বেড়ে গেল। কারণ যখন সে ঋণ দিল, কি কারণে ঋণ দিল, মূলধন, অর্থাৎ ঋণ যে ছিল কোম্পানির সেটা কমে গেল। আর অন্যদিকে মালিকের ব্যক্তি, যেটা হচ্ছে ওনার ইকুইটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব তা বৃদ্ধি পেল। বাকিতে পণ্য ক্রয়, তাহলে বাকিতে যদি কোনো পণ্য ক্রয় করা হয় তাহলে কি হলো, বাকিতে পণ্য ক্রয় করলে আমি, আমার একদিকে কি হলো, পাওনাদারটা বাড়লো, আমার পাওনাদারটা বৃদ্ধি পেল। এখন পণ্য ক্রয় করলে আমার কি হলো, মালিকানা সত্ত্ব কি হলো, কমলো, মালিকানা সত্ত্ব কমে গেল। অর্থাৎ খরচটা, ক্রয় এখানে ব্যয় ধরা হয়েছে, যে কারণে এটা মালিকানা সত্ত্ব হিসাবে গিয়েছে। যদি এটা ক্রয়, যেহেতু ক্রয় যদি বলছে ক্রয় মানে তার প্রোডাক্ট ক্রয়, সেই জন্য এটা ব্যয় ধরা হয়েছে। এখানে যদি অ্যাসেট হইতো, কোনো একটা অ্যাসেট হইতো, তাহলে অ্যাসেটের দিকে আসতো। তাহলে একবার দায় বাড়ছে, পাওনাদার বাড়ছে, অন্যদিকে তার ব্যয় কি হয়েছে, হ্রাস পেয়েছে, মালিকানা পাওনা বাড়ছে। এখন হিসাব সমীকরণের এই যে আরও কিছু প্রভাব রয়েছে, এই যে উদাহরণ হিসাবে নগদান হিসাব, মূলধন হিসাব, ভাড়া হিসাব, যন্ত্রপাতি হিসাব, এগুলা কিন্তু এই যে নিচে কিন্তু অঙ্কটার সমাধান দেওয়া হয়েছে। তা আমরা একটু একটু করে যাই। প্রথমে যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েট জানুয়ারির 1, 2017 তারিখে আইন পেশায় অফিস চালু করে প্রথম মাসের লেনদেন হয় এরকম কি, আইন পেশায় 50,000 টাকা মূলধনে বিনিয়োগ করা হলো। তাহলে মূলধন বিনিয়োগ করা হলো, আমরা যদি বুঝি তাহলে আমরা প্রথমে চলে গেলাম মূলধন, কোম্পানির মূলধন কি, নগদ টাকা দিল, তাহলে কোম্পানির নগদ টাকা বেড়ে গেল, নগদানে বেড়ে গেল। আর কি হলো, মালিকের যেহেতু অংশ এটা মূলধন হিসেবে দিচ্ছে, সেইটা হচ্ছে মালিকানা সত্ত্ব, কারণ হচ্ছে মূলধন আনা হয়েছে। তো এইখান থেকে মূলধন আনার পরে জানুয়ারি মাসের অফিসের ভাড়া পরিশোধ করলো 3,000 টাকা। তো এখন ভাড়া পরিশোধ করলে কি হয়, যদি ভাড়া পরিশোধ করে তাহলে তার নগদে টাকাটা চলে গেল। তো যদি চলে যায়, একদিকে 3,000 টাকা কমে গেল নগদ টাকা থেকে, আবার অন্যদিকে কি হলো, তার ব্যয় একটা কি হলো, বাড়লো। তাহলে ব্যয় হতো তার, একদিকে 3,000 টাকা সম্পদ নগদ টাকা কমে গেল, অন্যদিকে মালিকানা সত্ত্ব 3,000 টাকা যে ভাড়া, সেখান থেকেও এটা কমে গেল। তার যে উদ্ধৃত থাকলো 47,000 টাকা। তো তাহলে দেখো, এইদিকেও 47, এদিকেও 47, দুই দিকে কিন্তু সমান থাকতে হবে, এই যে সমান সমানে এই পাশে সমান থাকতে হবে। তারপরে যে ঘটনাটা, তারপরে যেটা হলো, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। আইনি সেবা দিছে, অর্থাৎ সে টাকাটা আসছে। তো টাকা আসলে কি হয়, আয় হয়। তাহলে নগদের টাকাটা বাড়ছে, নগদ টাকা 6,000 টাকা বাড়ছে। তো বাড়লে কি হয়, একদিকে তার অ্যাসেটটা বাড়ছে, অন্যদিকে আয়, তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানার অংশ বেড়ে গেছে। আয় বাড়লে মালিকানা অংশ বাড়ে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তো এই যে 6,000 টাকা যোগ করার ফলে হলো 53,000 টাকা, যে 53,000 টাকা কোথায়, 53,000 টাকা, 53,000 টাকা। আবার জানুয়ারির 10 তারিখ আরও একটি ঘটনা ঘটছে। ও, একটা বাদ পড়ে গেছে, 7 তারিখ হচ্ছে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো বাকিতে। অর্থাৎ বাকিতে ক্রয় করলে কি হলো, অ্যাসেটটা বেড়ে গেল, কিন্তু দেনাদার বা পাওনাদারের টাকাটাও তো বেড়ে গেল, যেহেতু আমি নগদ টাকা দিইনি। তো বাকিতে কিনছি, সেজন্য আমার সম্পদ বাড়ছে, কি অ্যাসেটটা বেড়ে গেছে, 15,000 টাকা, যন্ত্রপাতি বাড়ছে।
আর পাওনাদারও বেড়ে গেছে, অর্থাৎ আমার কাছে অন্য আরও 15,000 টাকা পাবে। তো যোগ বিয়োগ করে দুই পাশে কিন্তু 53,000, এখানে সম্পদ হলো 15,000, এদিকে হলো পাওনাদার 15,000 থাকলো এবং মালিকানা সত্ত্ব থাকলো 53,000 টাকা। তারপরে যেটি রয়েছে অফিসের কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। কর্মচারীর বেতন পরিশোধ করছে 2,000 টাকার, তাহলে কি হলো, বেতন পরিশোধ করলে টাকা কি হয়, কমে যায়। তো বেতন পরিশোধ করলে কর্মচারীর বেতন পরিশোধ করলে 2,000 টাকা তার নগদ টাকা চলে গেছে, আর মালিকানা সত্ত্বেও কমে গেছে। জানুয়ারির 20 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় 20,000 টাকা। তো ব্যাংক থেকে ঋণ নিছে, তো ঋণ নিলে কি হয়, তার ব্যাংকের টাকা বাড়ে বা নগদ টাকা বাড়ে। তো নগদ টাকা বাড়লে নগদ টাকা তার বেড়েছে কত হাজার টাকা, 20,000 টাকা নগদ টাকা বেড়েছে। অন্যদিকে তার কি হচ্ছে, পাওনাদারও বেড়েছে, কারণ টাকা নিয়ে আসছে 20,000, পাওনাদারও বাড়ছে। তার ব্যাংক ঋণ বেড়েছে, অর্থাৎ পাওনাদার নয়, সেটা হচ্ছে ব্যাংক ঋণ নামে আলাদা, আমরা একটা আলাদা দায়ের দিকে কলাম তৈরি করে নিতে হবে। ব্যাংক ঋণ বাড়ছে, তাহলে কি হলো, এদিকে থাকলো 75,000 টাকা আর 15,000 টাকা, এইদিকে তিনটা মিলে 20,000, 15,000, 51,000, এই তিনটা মিলে কিন্তু সেম হবে। তার মানে অ্যাসেটের সাথে এই দুটা মিলে অ্যাসেট, বাকি এই পাশে সমান সমানের বাম দিকে যা থাকবে ডান দিকে সবগুলো মিললে কিন্তু সেম থাকবে। তারপরে বলা হচ্ছে মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। ধারে দিছে মানে টাকাটা এখনো পাই নাই, বাকিতে। তো বাকিতে যদি পাই তাইলে আমার অ্যাসেট, আমার টাকা কিন্তু আসে নাই। তো টাকা তো আসে নাই, কিন্তু আমি তো পাবো, টাকাটা তো আমি পাবো, দেনাদার বাড়ছে, অর্থাৎ দেব যে আমাকে দিবে সে হচ্ছে দেনাদার, তাহলে 7,000 টাকা আমার দেনাদার বাড়ছে। অপরদিকে এই 7,000 টাকা দেনাদার সাথে সাথে আমার কি বাড়লো, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ আয়টা বেড়ে গেছে, কিন্তু নগদে আসে না, এই জন্য দেনাদারে ঘরে আসছে। তারপরে হচ্ছে লাস্টে যেটা বাকিতে কৃত মানে ক্রয় করা যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো। এখন যে যন্ত্রপাতিটা আমি কিনছিলাম বাকিতে, এটা আমি পেমেন্ট করে দিলাম, তাহলে পেমেন্ট করলে কি হবে, একদিকে আমার 10,000 টাকা নগদ টাকা কমে গেল, অন্যদিকে যে পাওনাদার ছিল যে টাকা পাইতো তার টাকাটাও কমে গেল। সুতরাং এখন বাদ দিলে কি হবে, উদ্ধৃত থাকলো, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে 61,000, এটা ফলাফল 7,000, 15,000, 20,000, 15,000 থেকে 10,000 বাদ দিলে 5,000, 58,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করলে 83,000, এই তিনটা যোগ করলেও 83,000। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে তিনটার যোগফল উভয় দিকেই কিন্তু দুই দিকেই সমান। তো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুয়াল টু, তাহলে এটা আমরা দেখলাম যে আসলে এটা সত্য। তো এই ছিল ইকুইটির যে